দিদির জীবন নিয়ে যে চিনিমিনি খেলেছে, আমি তাকে ছেড়ে দিলেও ভগবানের সূক্ষ্ম বিচারে শাস্তি সে পাবে। শাস্তি? আমিও তাকে শাস্তি দেব যে যে আমাকে পাগল করে দিয়েছে। আমি তাকে কঠিন কঠিন শাস্তি দেব। দীপেন্দু, দীপেন্দু কে? ও তুমি? তুমি তো সেই শয়তানের ভাই। তোমাকে আমি না না, তুমি সেদিন আমার মারের হাত থেকে বাঁচিয়েছিলে। তুমি ভালো, খুব ভালো। তোমার মতন আমিও শাস্তি দিতে চাই। চাও? তাহলে এসো, আমরা সবাই মিলে অত্যাচার অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই। যারা সমাজের উপর তলায় দাঁড়িয়ে আমাদের বুকের রক্ত ফোঁটা ফোঁটা করে তুলে নিয়ে ভরিয়ে তুলেছে তাদের সিন্ধুক, দেশের নারীদের উপরে অত্যাচার করে যারা শাস্তি পাচ্ছে না, যারা বাজারে জাল ওষুধ বিক্রি করে শান্তির সংসারে তুলেছে অশান্তির ঝড়, তাদের অহংকার আমরা চূর্ণ করে ধুলোর সঙ্গে মিশিয়ে দেব। পাগল? আমি পাগল। দীপেন্দু, কিন্তু বলতে পারো এই একবিংশ শতাব্দীতে কে পাগলে নয়? কেউ টাকার নেশায় পাগল, কেউ শান্তির নেশায় পাগল, কেউ মা বাবা বলে ইজ্জত রক্ষার জন্য পাগল। আর আমি প্রতিশোধের নেশায় পাগল। দীপেন্দু, এই দুনিয়াটা পাগলে পাগলে ভরে গেছে। পারো যদি আরো লোককে পাগল করে দাও, দেখবে খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসবে। এই একবিংশ শতাব্দীর বুকে যে সব ভাগ্য ভান্ডার অন্যায় অত্যাচার ও দেশের শান্তি দিয়ে মানুষরা আজ বেদান্ত ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা উঠব। তা যদি পারো, জয়া কেমিক্যালের জাল ওষুধ যদি তোমরা ধরিয়ে দিতে পারো, যারা যারা ঘুষ নিয়ে দিনের পর দিন মানুষকে শোষণ করছে, তাদের হাজতে ঢুকিয়ে পঙ্গু করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে যদি তোমরা সংগ্রাম করতে পারো, সেদিন তোমাকে ভাই বলে বন্ধু বলে মুখে টেনে নেব, মুখে টেনে নেব। আমাদের প্রথম স্লোগান হবে, এই দেশের শত্রু, এই সমাজের শত্রুকে আমরা আমাদের জীবন দিয়ে রুখবো। সুরজিৎ রায়ের জাল ওষুধের কারখানা, সুরজিৎ রায় হুঁশিয়ার, সুরজিৎ রায়ের কালো হাত, সুরজিৎ রায়ের জাল ওষুধের কারখানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সাবিত্রী, সাবিত্রী, না না, এই কদিন হলো আমি তো তাকে বাড়ি থেকে বার করে দিয়েছি। আমি কি ভুল করেছি? না না, ভুল করবেন, ঠিকই করেছি। যদি ঠিকই করলাম, তবে তবে তার মুখখানা আমার সামনে বেঁচে উঠছে কেন? কেনই বা বারবার তার নাম ধরে থাকছি? আমি বাবা হয়ে যাকে দাঁড়িয়ে দিলাম, আর কল্যাণ আর আসি পর হয়ে তাকে আশ্রয় দিলাম। আমি ভাবতেই পারছি না আমি এখন কি করব। কি আর করবে? মেয়ের সঙ্গে সম্পর্ক তুলেই দাও। পাঁচকড়িদা, তুমি বাপের উপযুক্ত কাজ করেছো ভেবে
কিন্তু আমি তো তাকে ভুলতে পারছি না। আর বাপ হয়ে কি করে ভুলে থাকতে পারি বলো? ভুলতেই হবে। তোমার একটা বংশ মর্যাদা আছে, সেটাকে তুমি জলাঞ্জলি দিলে। তোমার কথা হয়তো ঠিক, কিন্তু কিন্তু মনোরমা মানে মানে আমার স্ত্রী, সে স্বর্গে গিয়ে আমাকে অভিশাপ দেবে না? বলবে আমার একমাত্র মেয়ে ভুল করেছে বলে তুমিও ভুল করলে, তাকে তুমি ক্ষমা করতে পারলে না। তুমি এমন মজাচ্ছ লোক যে তোমার ঠিক শত শত ঠিক, শত শত ঠিক। ভেঙে পড়বেন না, আমরা তো আছি, আমরা তোমারই দেখবো। তোমার নষ্টা মেয়েটাকে খবরদার! আর একবার যদি ওই কথা তুমি বলো, তোমাকে আমি কি করবে ভাইয়া? পারবে? এই রাস্তায় দাঁড়িয়ে কিছু করতে গেলে তোমারই মাথা হেড হবে। আর জানো তো, ওই ওপর দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে পড়ে, কথাটা মনে থাকে যেন। ভগবান, এই হতভাগিনী সাবিত্রীর জীবন কেন তুমি অন্ধকারে ভরিয়ে দিলে? সে তো চেয়েছিল একটু শান্তি, একটা সংসার, একটু হাসি। আর সেই হাসিটা কেন কেন তুমি বন্ধ করে দিলে ভগবান? বলো, উত্তর দাও, উত্তর দাও। দেখি রাস্তার ধারে দাঁড়িয়ে এমন করে কাঁদছেন কেন দুর্গাচরণ বাবু? খাদিনি ডাক্তার বাবু, হঠাৎ হঠাৎ চোখে একটা কি পড়লো, তাই। আমি সব জানি দুর্গাচরণ বাবু, তবে কাজটা আপনি ভালো করেননি। বাপ হয়ে নিজের মেয়েকে তাড়িয়ে দিতে আপনার বুকটার মধ্যে একটু কেঁপে উঠল না? মুখে বললেন কি করে কথাটা? ডাক্তার বাবু, আপনারা সবাই বলছেন আমি ভুল করেছি। হ্যাঁ, সবাই বলবে। যদি পারেন নিজের মেয়েকে ফিরিয়ে নিয়ে আসুন। আমরা চেষ্টা করবো যাতে দেবাশিস সাবিত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করে। ডাক্তার বাবু, আপনারা? হ্যাঁ, আমরা দেশের যুব সমাজ যদি নিপীড়িত মা বোনেদের না দেখে, না শোনায় তাদের কানে উৎসাহের বাণী, না উঠাই তাদের চোখের জল, তাহলে মানুষের জন্মানোর সার্থকতা কোথায়? যোগাযোগ বাবু, কি বলছেন আপনি? ঠিক কথাই বলছি। দেশের বুকে কল্যাণ, আশিস, নেপাল, বঙ্কিম সত্যদের দল নিয়ে আমরা যুব সংগঠন করে শান্তি বাহিনী গঠন করেছি। আর আমরাই হব আপনাদের ব্যথার ব্যথী। আর একটা কথা স্মরণ রাখবেন দুর্গাচরণ বাবু, পাপকে ঘৃণা করা উচিত, পাপীকে নয়। তাই আমরা গঠন করব দেশের শান্তি বাহিনী। ডাক্তার বাবু, যাবো, আমার সাবিত্রীকে ফিরিয়ে আনতে যাবো। ওরে সাবিত্রী, ওরে অভিমানী মা, তুই বিশ্বাস কর, সেদিন আমি তোকে যে কথা বলেছি, সে আমার মুখের কথা, সে আমার মনের কথা নয়, সে আমার মনের কথা, সে না মিস্টার রায়, আপনাকে আর সাহায্য করা যাবে না। কেন? এই উপরওয়ালাদের কাছ থেকে আমার উপর খুব চাপ আসছে। আমাকে বাঁচাবার জন্য মাসে মাসে আপনাকে আমি যে টাকা দিই সেটা খেয়াল আছে?
তাছাড়া এত টাকা খরচ করে আপনার স্ত্রীর জন্য আমি নেকলেস করে দিয়েছি। দিয়েছেন ঠিক কথা, কিন্তু কি করব বলুন, দেশের যুবকরা মিলে যে শান্তি বাহিনী গঠন করেছে তারাও আমাকে নানাভাবে চাপ দিচ্ছে। শান্তি বাহিনী? একবার যদি ভোটে জিততে পারি, শান্তি বাহিনীর মধ্যে আমি অশান্তি সৃষ্টি করে দেবো। দেখবো কি করে আমাকে চোখ রাঙায়। আপনি জানেন ওদের দলের লিডারকে? বললে আপনাকে খুব আঘাত করা হবে, আপনার ভাই আর দেশের যুবকরা। তাই আমি বলি কি, আপনি একটু সাবধান হয়ে যান। আপনারা দেখছি কোনো ক্ষমতাই নেই, শুধু একটা কথা শিখে রেখেছেন, সাবধান হয়ে যান। আপনারা ওদের দমন করতে পারছেন না। কি করব বলুন, এই উপরওয়ালাদের কথা না মানলে না আমার চাকরি থাকবে না। আচ্ছা আমি তাহলে আসি। না, বলছিলাম আমার স্ত্রী বলছিল বাড়িতে কিছু আত্মীয় আসবে, তাই আর কি। আচ্ছা আচ্ছা, এটা রাখুন, পরে আরো পাবেন। আচ্ছা আমি তাহলে আসি। গুড বাই মিস্টার রায়, গুড বাই। শালা শুয়োরের বাচ্চা, কাজের বেলা কিছু নেই, কেবল খালি টাকা আর টাকা। আমার যদি কিছু হয়, শালাকে আমি শান্তিতে থাকতে দেবো না। আমার দাবি ওকে মেটাতেই হবে। আমার দাবিও আপনাকে মেটাতে হবে রায়মশাই। কে তুমি? কি চাও? যে ক্ষতি আপনার ছেলে আমার করেছে, আমি তার বিচার চাই। আমার ছেলে? আপনার ছেলে আমাদের বাড়িতে প্রায় যেত, যাতায়াতের মাধ্যমে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। আমাকে বিয়ে করবে বলে প্রলোভন দেখিয়ে আমার সর্বনাশ করেছে, আমি তার বিচার চাই। দেবাশিস, দেবাশিস, আমাকে ডাকছেন বাবা? হ্যাঁ, এই মেয়েটিকে তুমি চেনো? আমি হ্যাঁ 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 বাবা। ওদের বাড়ি তুমি যাতায়াত করতে? এই শহর ছেড়ে যখন গ্রামের দিকে যেতাম তখন ওদিকে যেতাম, তবে ওদের বাড়িতে নয়। তবে যে মেয়েটি যে বলছে তোমার সন্তানের মা হতে চলেছে, মিথ্যে কথা বাবা, সম্পূর্ণ মিথ্যে কথা। বোধহয় টাকা আদায় করার জন্য একটা চক্রান্ত। চক্রান্ত? তুমি যদি সত্যবাদী পুরুষ হও, তাহলে তোমার বাবার পায়ে হাত দিয়ে বলো তো, তুমি আমাদের বাড়িতে যেতে না? তুমি আমাকে বিয়ে করবে বলে প্রলোভন দেখাওনি? আমার সঙ্গে তুমি মেলামেশা করোনি? বাহ 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 বাহ, তোমার কথা শুনে আমাকে হাততালি দিতে ইচ্ছা করছে। এই অভিনয়ের কায়দাটা তো বেশ ভালোই শিখেছো। তা এখানে না এসে যাও না কোনো যাত্রা দলে বা থিয়েটারে, সেখানে অনেক কিছু মিলবে। তুমি ও কথা বলোনি রায়মশাই। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি আমাদের গ্রামে গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারেন আপনার ছেলে আমাদের বাড়িতে যেত কিনা। আমি স্বীকার করছি দেবু তোমাদের বাড়িতে যেত। তুমিও বা বামন হয়ে চাঁদ ধরতে গেলে কেন? কি করে এতখানি স্পর্ধা হলো? আমার ছেলেকে তোমার মতো একটা হা ঘরে মেয়েকে বিয়ে করবে? শোনো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, নিয়ে এখান থেকে বিদায় হও। না রায়মশাই, না। টাকার লোভ আমার নেই। আপনি বরং আপনার ছেলেকে বলুন আমার স্মৃতিতে একটু সিঁদুর পরিয়ে দিতে। আমি আর এখানে কোনোদিন আসবো না। আমি এই সিঁদুর নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। কেউ জানবে না আপনার ছেলে আমার স্বামী। বাহ, বেশ সুন্দর প্ল্যান করেছো তো। তোমার বুদ্ধির তারিফ করতে হয়। তা যাও না, বাজারে তো সিঁদুরের অভাব নেই, আর লোকেরও অভাব নেই। আর এও জানি তুমি আমাকে অপমান করে পাঠিয়ে দেবে। তবু তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি নিজের হাতে একটুখানি সিঁদুর আমাকে পরিয়ে দাও। আমি তাই নিয়ে সারা জীবন বেঁচে থাকবো। ভবিষ্যতে আমার সন্তানদেরকেও বলবো
আমার সন্তানকে বলতে পারবো তোর বাবা এই দুনিয়ার এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও বলছি। চোখে জল ফেলে কোনো লাভ হবে না। তোমার কথাবার্তা শুনে আমি বুঝেছি তুমি আমার ছেলে দা সিঁদুর নিয়ে ভবিষ্যতে তুমি এখানে জাঁকিয়ে বসতে চাও। আমি আমার সন্তানের দিব্যি দিয়ে বলছি প্রয়োজন হলে আমি দুনিয়ার দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষে করে খাবো, নইলে পরের বাড়ি গিয়ে আমি ঝিগড়ে করে খাবো। তবু এবারে তো আমি কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। আমি তো বললাম আমি কিছু টাকা দিচ্ছি। টাকা আমি চাই না, আমি আপনার পায়ে ধরে মিনতি করছি। এমন করে আমাকে ফিরিয়ে দেবেন না রায় মশাই, আমাকে ফিরিয়ে দেবেন না। আমাকে কষ্ট করবে না। যদি তুমি এখান থেকে না যাও তাহলে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। অতটার কষ্ট তোমাকে করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই ধনীন্দুলাল, অতীতকে ভুলে তুমি যে চোরাবালিতে প্রাসাদ তৈরি করেছো, তোমার কাছে তা কোনোদিন চিরস্থায়ী হবে না, কোনোদিন না। সাবিত্রী, নিশ্চয়ই তুই? হ্যাঁ দাদা, আমি প্রকৃত সত্য তুমি তাকে অস্বীকার করতে চাও কেন দাদা? আমি জানি এই দেবাশিসই দায়ী। কাকা বাবু, ওরে দেবু, সত্যকে অস্বীকার করলে স্বয়ং ঈশ্বরকে অস্বীকার করা হয়। আর মিথ্যে বলিস নি বাবা, একটা মিথ্যেকে ঢাকতে গেলে অজস্র মিথ্যের জন্ম দিতে হয়, আর তার পরিণাম ভালো হয় না বাবা, ভালো হয় না। আমি জোর গলায় বলছি কাকা, ওর সব কথা মিথ্যে, মিথ্যে আর মিথ্যে। পৃথিবী তুমি দুভাগ হয়ে যাও, আমি সীতার মতো তোমার বুকে মুখ লুকাই। আমি যে আর পারছি না, আমি যে আর পারছি না। কাজটা বোধহয় ভালো করলে না দাদা, তুমি অন্যায় করলে। ভালোই হোক আর অন্যায় হোক, চোখের জল ফেলে নষ্ট মেয়ে হয়ে আমার ছেলের নামে যে বদনাম দেয় তার মুখ দর্শন করাও পাপ। চল মা, আমি তোকে বাড়ি নিয়ে যাই। চল মা, চল। না কাকা বাবু না,
আমি একাই যেতে পারবো। সাবিত্রী, গরিবের মেয়ে আমি, একা যেতে আমার কোনো অসুবিধা হবে না। না রে না, তুই গরিবের ঘরে জন্মালেও তোর মনটা যে অনেক বড়। এখনই বলছি, তোর এই নিঃস্বার্থ প্রেম ভালোবাসা কোনোদিন বিফলে যাবে না রে মা, কোনোদিন বিফলে যাবে না। এমন একদিন আসবে যেদিন দুঃখের আমাদের আলোর রেখা ফুটে উঠবে রে মা, আলোর রেখা ফুটে উঠবে। আমার জীবনে কোনোদিন কোনো আলোর রেখা ফুটে উঠছে না। ওরে মা, ঈশ্বর বলে যদি কিছু থাকে, দেখবি দেখবি একদিন তোর এই দুঃখের রাত শেষ হবে রে মা, দুঃখের রাত শেষ হবে, দুঃখের রাত। কেমন দেখলেন ডাক্তারবাবু? ভয়ের কিছু নেই, জ্বরটা ছেড়ে গিয়েছে, দু একদিনের মধ্যে সুস্থ উঠবে। শুনলাম সাবিত্রী নাকি আসেনি। দিদি তো এ বাড়িতে আসতে চাইলেন, কারণ কাকাবাবু দিদিকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ডাক্তারবাবু। তবু বাবার অসুখে আসা উচিত ছিল, হাজারো জন্মদাতা বলে কথা। আমি বুঝি ডাক্তারবাবু, আমি বুঝি, কিন্তু কিন্তু কি করে বলুন, দিদি এ বাড়িতে আসতে চায় না, তাই তাই মাঝে মাঝে আমাকে এসে দেখে যেতে হয় ডাক্তারবাবু। সেদিনও তো জ্বরের ঘরে সাবিত্রী সাবিত্রী বলে ভুল বলছিলেন, তাই দেখে আমি খুব চিন্তায় ছিলাম। সত্যি ডাক্তারবাবু, মুহূর্তের মধ্যে যে কি যে একটা ঘটনা ঘটে গেল, যে সংসারে সবসময় শান্তির ধরা লেগেছিল, হঠাৎ কালে বৈশাখী হয়ে সেই সংসারে নেমে অন্ধকারের ঢেউ, আর সেই ঢেউ সবকিছু ভেঙে চুরমার করে দিল ডাক্তারবাবু, সবকিছু ভেঙে চুরমার করে দিল। হ্যাঁ, একটা কথা, দুর্গাচরণ বাবুর বোধ হয় একটা অঙ্গ ক্ষতি হতে পারে। আমি তাহলে আসি ভাই। হ্যাঁ নিশ্চয়। ডাক্তারবাবু, আপনার ফিসটা? ওটা রেখে দাও ভাই। দুর্গাচরণ বাবু তোমাদের নিজের কেউ না হলেও তাকে বাঁচিয়ে তোলা যখন তোমরা কর্তব্য মেনেছো, আমিও তেমনই মেনে নিলাম। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। বাহ, কি সুন্দর এরা! একটা অসহায় মানুষের প্রতি কি সীমাহীন দরদ। দরদ কেন হবে না ডাক্তারবাবু? বাড়িতে এমন দরকার ছুরি ছি পাঁচকড়ি বাবু, ছি! আপনি এত নীচ, এত ভণ্ড, কিন্তু জেনে রাখুন, এত সহজ সরল যারা, তারা কখনো খারাপ হতে পারে না। আমাকে আর জ্ঞান দিতে হবে না, কে কি পারে আর না পারে আমি ভালো করে জানি। সাহিত্য মশাই হাতের কাছে পেয়ে কি কেউ ছেড়ে দেয় মশাই? যার আমার চরিত্র বলতে কিছুই নেই। থামুন অসভ্য ইতর কোথাকার! ওদের নামে যতই বদনাম দিন তাতে ওদের কিছুই হবে না, আর এমন কি আপনার মর্যাদাও বাড়বে না। আমি কি করলাম? জীবনে অনেক কিছু হয় ডাক্তার, তোমরা মানুষকে ভালো করতে চাইলেও এই বর্তমান যুগ কাউকে ভালো থাকতে দেবে না, কাউকে ভালো থাকতে দেবে না। আমিও তোমাকে ভালো থাকতে দেবো না পাঁচকড়ি সান্যাল। হা করে রইলে কেন? তুমি আমার সাথে বেইমানি করেছো। হা করে রইলে কেন? তুমি আমাকে জিতিয়ে দেবে বলে 10,000 টাকা নিয়েছো, কিন্তু কাজ কিছু করনি। আমি তোমাকে রেহাই দেবো ভেবেছো?
আমার বেঈমানির ফল আমি খোলায় গন্ডায় আদায় করে নেব। শুধু আমি একাই করেছি, তুমি করোনি, তোমার ছেলে করেনি। বাজে কথা বললে আমি 100 বেঈমান বলবো, তোমার সবাই বেঈমান। তোমার ছেলে একটা নিরীহ মেয়েকে সর্বনাশ করলো, আর সেই মেয়েটা তোমার কাছে আকুতি বিনতি করতে দিয়ে তুমি তাকে অকথা কুকথা বলে বাড়ি থেকে বের করে দিয়েছো। তোমরা বেঈমান নও। সন্ন্যাল মনে করেছো কি তোমরা বড় বলে রেহাই পেয়ে যাবে? না না, যে বীজ ঘাসটা রোপণ করেছো তার ফল তোমাদের ভোগ করতেই হবে। কথাটা মনে থাকে যেন। আগে দিন পাই, তারপরে শয়তানের গায়ের চামড়াটা আমি খুলে নেব। বলুন না, আমি একেবারে শেষ করে দিই। আমি তোমায় যা বলেছিলাম, হ্যাঁ আমি গোপনে খোঁজ রেখেছি। ছোট সাহেব কাল রাত্রি ওদের পাড়ায় গিয়ে মিটিং করছিল। হ্যাঁ, আর কে কে ছিল? অনেক কিছু ছিল, তবে সবার আমি নাম জানি না। তারকা কি করছিল? তারকবাবু তো ছোট সাহেবের সঙ্গে আরো 3-4 জনকে সঙ্গে করে নিয়ে পাশের ঘরে গোপনে পরামর্শ করছিল। আমি একটা কথা বলবো সাহেব? হ্যাঁ বল। ছোট সাহেব যখন আপনার পিছনে লেগেছে, ওকে তখন শেষ করে দিলে হয় না? আপনি আমাকে মারলেন। হ্যাঁ বেশ করেছি। তোর এত বড় সাহস যে তুই আমার ভাইকে খুন করতে চাস? সাহসটা আপনি দিয়েছেন। আপনার কারখানায় যেসব কর্মী এবং কাজের জাল ঔষধের প্রতিবাদ করেছিল, আপনি তাদের পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে বলেছিলেন। আমরা নীরবে তাই করেছি। এত বড় কথা? আজ আপনি আমার সহায়তা অনেক উপরে উঠে গেছেন, তাই উপকারীর উপকার ভুলে গিয়ে আমার গায়ে হাত তুললেন। আমিও আপনাকে ছেড়ে দেবো না। কি করবি? যে সাপ নিয়ে আপনি খেলা দেখিয়েছেন, সেই সাপের গায়ে লাঠি তুললে সাপ যা করে আমিও তাই করব। কথাটা মনে থাকে যেন মিস্টার রায়। পল্টু, তুইও মনে রাখিস বল্টু, তোর মতো 2-4টে সাপের ফোঁড়া ধরে আমিও ঝাঁপিতে রাখতে জানি। বাবা, ও বাবা, তোমার খাওয়ার সময় হয়ে গেছে বাবা। বাবা, ও বাবা, বাবা। কে কে ডাকে? ও সাবিত্রী মা। হ্যাঁ, কি বলছিস? আমার খাবার সময় হয়ে গেছে। হ্যাঁ ঠিক কথা তো, এত বেলা হয়ে গেছে, আমাকে যে এক্ষুনি বেরোতে হবে, নাহলে অন্যেরা সব মাল দিয়ে দেবে।
সাবিত্রী, দূরে চলে যাচ্ছিস কেন মা? আমার হাতটা ধর। আমি কি ভুল দেখছি? কোথায় সাবিত্রী? তাকে তো হলো 10 মাস হলো আমি তাকে ঘর থেকে তাড়িয়ে দিই। ওই তো আমার মা এসেছে। আয় মা, আমার কাছে আয় মা। জানিস একটা কথা শুনছি, বড় লোকের ঘরে তোকে বিয়ে সম্বন্ধ করি। তুই রাত রানী হয়ে থাকবি। দেখ না তোর ছেলেকে না এমন দুষ্টুমি করে, বলে দাদু আমাকে ঘোড়া খেলবি। আচ্ছা তুই বলতো না, এই বয়সে কি আমি ঘোড়া হতে পারি? কি হলো, রাগ করছিস কেন? রাগ করিস রে। আমি তোর ছেলেকে বলেছি, ওর মাকে যখন কোলে শুয়ে ঘুম পাড়িয়েছি, তোকে আমি ঘোড়ায় চাপাবো। সাবিত্রী, কি হলো? আপনি এখানে শুয়ে? কে? ছোট বাবু। জানেন ছোট বাবু, আমার সাবিত্রী মা এসেছিল, কিন্তু আমার কোনো কথার উত্তরই দিল না। আপনি ভুল দেখেছেন দুর্গাচরণ বাবু। সাবিত্রীকে তো আপনি নিজেই তাড়িয়ে দিয়েছেন। তাড়িয়ে দিয়েছি? ও হ্যাঁ, আমি তো তাকে তাড়িয়ে দিয়েছি। আপনি তাকে মুখে তাড়িয়ে দিলেও অন্তর থেকে তাড়িয়ে দিতে পেরেছেন কি? এ কথা তো সবাই বিশ্বাস করে ছোট বাবু, কিন্তু আমার মনের কথা তো কেউ বিশ্বাস করে না। আপনি আপনার সাবিত্রীকে ফেরত পেতে চান? চাই, নিশ্চয়ই চাই। না, চাই না। সে আমার বংশের মুখে কালি ছিড়ে দিয়েছে, আমি তাকে চাই না। আপনি চান ছোট বাবু? দুর্গা ছোট বাবু, শান্তি আপনি কোনোদিনই পাবেন না যতদিন না পর্যন্ত আপনি আপনার মেয়েকে এ বাড়িতে ফেরত নিয়ে না আসছেন। শান্তি আপনি কোনোদিনই পাবেন না। ছোট বাবু, হ্যাঁ, ফিরিয়ে আনবো আমার সাবিত্রীকে। না, এই সমাজ আমাকে ধিক্কার দেবে, মানুষ আমাকে ঘৃণা করবে। আমি জানবো আমার সাবিত্রী মরে। না, আমি কি বলছি, বাবা হয়ে নিজের মেয়ের মৃত্যু কামনা করছি। তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সব ভুলে যেতে পারি, নইলে এক্ষুনি যেন মরে যেতে পারি। মানুষ মানুষের মৃত্যু কামনা করলে সে মরে না দুর্গাচরণ। কে? ও বড় বাবু, আপনি হঠাৎ কি মনে করে? যান, চলে যান এখান থেকে, চলে যান। তোমার সাথে আমার মাত্র কয়েকটা কথা ছিল। না, কোনো কথা থাকতে পারে না। আপনার ছেলেকে বিশ্বাস করি এই বাড়িতে আসতে দিয়েছিলাম, সে আমার এত বড় সর্বনাশ করলো। এখন আপনি এসেছেন কি ফাঁদে ফেলতে? দেখো দুর্গাচরণ,
আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ? চাঁদ এসেছে জোনাকির কাছে একটু আলো ধার করতে। আর কেন আসবে না কাকা বাবু? নিঃসকুন আলো নেই তাই। কল্যাণ, কাকা বাবু আপনি ওই সুনীল বাবুর কোনো কথায় কান দেবেন না। দেখো কল্যাণ, যা হবার তা হয়ে গেছে। আমি বলছিলাম দেশে অনেক নার্সিংহোম আছে, তাই যদি বাচ্চাটাকে এই কথা আপনার মতো লোকেদের মুখে মানায়? বলুন, আপনি আপনার মায়ের গর্ভে জন্মগ্রহণ করছেন, আর আপনার মাকে কেউ যদি বলতো ওই বাচ্চাটাকে কোন নার্সিংহোমে গিয়ে নষ্ট করে দিতে। কল্যাণ, ওই বাচ্চাটাকে ওখানে ঝুলিয়ে দিতে। কল্যাণ, কোনটা পারতো না, কারণ বাপ বলতেছে যে এই পৃথিবীতে এই বাচ্চাটাকে আনতে চেয়েছে। কি বলতে চাও তুমি? বলতে চাই এই যে একটা নিরীহ শিশু, সে তো কোনো অন্যায় করেনি, তাহলে তাহলে কেন সে পৃথিবীর আলো দেখতে পাবে না? তাহলে তাহলে তোমরা আমার কথা মানবে না? হ্যাঁ, মানবো সেদিন যখন সাবিত্রীকে আপনি পুত্রপদের সম্মান দিয়ে ঘরে নিয়ে যাবেন। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, আমি চললাম, কিন্তু মনে থাকি জানো আমি এখানে ভিক্ষে চাইতে আসিনি, ভিক্ষে দিতে এসেছিলাম। ভিক্ষে চাইতে সেদিন আমার বলো আমার কাছে গেছিল, কিন্তু ভিক্ষের বদল পেয়েছে অপমানে ঘৃণা আর লাঞ্ছনা। সম্মানের সঙ্গে আপনাকে বলছি, আপনি যে অন্ধকারের মানুষ, সেই অন্ধকারে ফিরে আসুন। বেশ, কথাটা মনে থাকবে। হ্যাঁ, মনে রাখবেন, আরো মনে রাখবেন। আর কোনোদিন যদি এই বাড়িতে ঢোকার চেষ্টা করেন, সেদিন শ্রদ্ধার পুষ্পন যদি পাবেন না, পাবেন শুধু ঘৃণা, চিৎকার আর অপমান। ঠিক সুনীল বাবু, ঠিক। কল্যাণ, কল্যাণ, আমি চেয়েছিলাম তোমার ভালো করতে, কিন্তু তোমরা সেটা স্বেচ্ছায় ত্যাগ করলে। বড়বাবু, ত্যাগের কথা কি বলছেন বড়বাবু? আমি যা ত্যাগ করেছি তার তুলনা কেউ দিতে পারে না, কেউ না, কেউ না। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনায় বালু চরে, নিয়তি আমার ভাগ্য লয়েছে, নিয়তি আমার ভাগ্য লয়েছে, নিশিদিন খেলা করে, বেদনা বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনা বালু চরে। আমার ভাগ্য লয়েছে, নিয়তি আমার ভাগ্য লয়েছে, নিশিদিন খেলা করে, বেদনা বালু চরে।
আপনি এখানে কেন এসেছেন দেবাশিস বাবু? যান এখান থেকে চলে যান বলছি। যদি বাচ্চাটাকে আপনি মেরে দেবো। তাই না দেবাশিস বাবু? তার জন্য আপনি বলুন যত টাকা লাগবে আমি দেব। ছি দেবাশিস বাবু ছি, আপনাদের অনেক টাকা আছে তাই না? পারেন না সেই টাকা খরচ করে দেশের বুকে একটা ভালো স্কুল তৈরি করে দিতে? পারেন না সেই টাকা কোনো সৎ কাজে ব্যয় করতে? আপনারা তা না করে অন্যায়কে প্রশ্রয় দিয়ে দেশের বুকে অমানসিকতা সৃষ্টি করতে চান আর অসৎ কাজের পেছনে হাজার হাজার টাকা খরচ করতে চান, তাই না দেবাশিস বাবু? আমার অনুরোধ, এই সামান্য কাজের জন্য আপনি পাবেন 50,000 টাকা। 50,000 কেন, 1 লাখ টাকা পেলেও আমি এই পাপ কাজ করতে পারবো না। একটা জীবন্ত শিশুকে যে পৃথিবীর আলো দেখিয়েছে, তাকে আমি সেই আলো দেখা থেকে বঞ্চিত করে তার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। ডাক্তারবাবু, কে বলতে পারে ওই শিশু একদিন রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র, অরবিন্দু হতেও তো পারে। তাহলে আমার কথাটা আপনি রাখবেন না? এই এতগুলো টাকা আপনি হাতছাড়া করবেন? হ্যাঁ দেবাশিস বাবু, অসৎ পথে টাকা উপায় করে রাজভোগ খাওয়াচ্ছে সৎ পথে থেকে নুন ভাত খাওয়াটাই অনেকটাই সুখের। বেশ, তাহলে আমি আসি। আপনার উপদেশ আমার মনে থাকবে। ওই সঙ্গে আরেকটা কথা মনে রাখবেন, টাকা দিয়ে বনের সিংহকে বস মানানো যায় না। বস মানাতে হলে স্নেহ, ভালোবাসা আর উদার হৃদয়। এ যুগে টাকাই সব। যাদের টাকা আছে সততা তাদের দুয়ারে মাথা ঠুকে মরে, মাথা ঠুকে মরে। তাই তো এত বেলা হলো এখনো কেউ রক্ত নিয়ে এলো না। আমি এখন কি করি? অথচ 3 ঘন্টার মধ্যে রক্ত না পেলে সাবিত্রীকে বাঁচানো অসম্ভব। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, খুব চিন্তার কথা আশিস। তাহলে কি আমার দিদিকে বাঁচানো যাবে না ডাক্তার বাবু? আশিস, আমি আপনার পাশে অনুরোধ করছি ডাক্তার বাবু, আমার দিদিকে আপনি বাঁচান ডাক্তার বাবু, বাঁচান। আমি তো কোনো চেষ্টা ত্রুটি করিনি ভাই। একে একে তোমাদের রক্ত নিয়ে পরীক্ষা করলাম, কিন্তু কারো রক্তের সঙ্গে মিলছে না। ডাক্তার বাবু, আমি একবার যাব দাদাকে সঙ্গে করে নিয়ে। শান্তি বাহিনী প্রত্যেকের কাছে অনুরোধ করে দেখি, যদি কারো রক্ত মিলে যায় প্রত্যেকের কাছে সামনে বলা চিৎকার করে বলবো, ওগো তোমরা আমাকে একটা বোতল রক্ত দাও, তোমাদের রক্তের দ্বারা আমার দিদির জীবনটা বাঁচবে, তোমরা আমাকে একটু রক্ত দাও, একটু রক্ত দাও। তার আর প্রয়োজন নেই ভাই, আমি সবাইকে সঙ্গে করে নিয়ে এসেছি, তারা সবাই রক্ত দিতে প্রস্তুত আছে। কেন রক্ত দেবে না? একটা মুমূর্ষ রোগীর প্রাণ বেঁচে যাবে রক্তের বিনিময়ে, আর রক্ত দিলে যে রক্ত দেবে তার শরীরটা ভালো থাকবে। আর তাছাড়া এ যুগে রক্তদান একটা মহৎ দান। এই দানের বিনিময়ে একটা অসহায় রোগীর প্রাণ বেঁচে যেতে পারে। ডাক্তার বাবু, আমি প্রথম রক্ত দেব, আপনি আমায় প্রথম পরীক্ষা করবেন। বেশ, আসুন। ভগবান, জীবনে আমি কোনোদিন ডাকিনি, আজ তোমাকে ডাকছি। তুমি তুমি আমার দিদির জীবনটা ফিরিয়ে দাও ভগবান, আমার দিদির জীবনে ফিরিয়ে দাও। আমিও রক্ত দিতে চাই ভাই। তুমি? হ্যাঁ আমি।
দ্বারকা বাবু? না, দাঁড়াতে পারবো নয়। ওরা স্ত্রী রক্ত দেবেন আমাদের শত্রু কল্যাণদার বোনকে বাঁচাতে। বলো কি, দ্বারকা বাবুর স্ত্রী? হ্যাঁ ভাই, তাই আমিও ছুটে এলাম। যদি আমার রক্তে কাজ হয়, জীবনে অনেক পাপ করেছি, তাই আমার রক্ত দিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত যদি কিছুটা হয়। কিন্তু কিন্তু কেন ভাই, আমি সমাজ বিরোধী গুন্ডা বলি? না না, আমি ও কথা বলতে চাইনি, তাই বলছিলাম। আর ভয় নেই আশিস, বিশ্বজিৎ বাবুর রক্তের সঙ্গে তোমার দিদির রক্ত মিলে গিয়েছে। ওদিকে অত লোক কিসে, কি হয়েছে? ছোট সাহেব রক্ত দেওয়ার জন্য ওদেরকে এনেছে। তাই নাকি? আমি তোমাকে বলেছিলাম আশিস, বিশ্বজিৎ বাবুর রক্তের সঙ্গে তোমার দিদির রক্ত মিলিয়ে যাবে। দেশের অগণিত মানুষ একদিন একটু শান্তির জন্য, দেশ ও দশের উপকারের জন্য এমনভাবে মিছিল করে এগিয়ে আসবে, সেখানে জাতি ধর্ম উঁচু নিচু কেউ কাউকে ঘৃণা করবে না, সকলের মুখে ধ্বনিত হবে সবার ওপরে মানুষ সত্য, তার ওপরে নাই। বিবেকানন্দের সেই অমরক্ষের বাণী সবার মুখে মুখে ধ্বনিত হবে। হে মূর্খ ভারতবাসী, হে দারিদ্র ভারতবাসী, হে চণ্ডাল ভারতবাসী, আমরা সবাই ভাই ভাই। ভারত ভারত স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লইয়া চল। ধন্য হয়েছে ধন্য গো, ধন্য হয়েছে ধন্য গো। ভারত আমায় ভারতবর্ষ, স্বদেশ আমায় স্বপ্ন গো, তোমাকে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। হ্যালো, এমনি ভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে দেখতে কেটে গেল 10টা বছর। সাবিত্রী সন্তানের কাছে তার মাতৃত্বকে অপমান করতে পারবে না বলে সিঁথিতে সিঁদুর আর হাতে শাখা ধারণ করলো। শুরু হচ্ছে নাটক 10 বছর পর। আশার মিথ্যে চাই না। রোজ ওই ছেলেটাকে দেখি চুরিয়ে যায়, যেন রাজপুত্র। মনে মনে ভাবি ওকে একটু বুকে জড়িয়ে আদর করে, কিন্তু কিন্তু সাবিত্রী রোজ ওকে স্কুলে দিয়ে আসে। আমার ইচ্ছে চায় ওকে ওকে বুকে জড়িয়ে ধরে আমার বুকটা খালি রাখবে। আমার ইচ্ছে চায় এই খেলাগুলো দিই, এই লজেসগুলো দিই, কিন্তু সুযোগ পাই না। আজ সারাদিন বাড়ির আশেপাশে লুকিয়ে থাকবো, সুযোগ পেলে দাদু ভাইকে দিয়ে দেবো। সাবিত্রী, সাবিত্রী, কমলের যে স্কুলে যাবার সময় হয়ে গেল,
সাবিত্রী, সাবিত্রী, তোর কি আজকের বলা কিছু নেই? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কটা বাজে খেয়াল আছে? কমলকে স্কুলে দিয়ে আসতে হবে না? নাকি এই বাগানে বসে সেলাই করে চলে যাবে? তোমার মাথাটা খারাপ হয়নি তো? আর মাথারই বা কি দোষ বলো? একে তো আমরা দুটো প্রাণী তোমার গলপ্র হয়ে আছি, তার উপর কতদিন ধরে বলছি একটা বিয়ে করো বিয়ে করো। এক সাবিত্রী, ওই গলপ্রর কথাটা কেউ উচ্চারণ করবি না। আর বিয়ের কথা বলছিস, ঠিক আছে, আর কয়েকটা মাস যাক, তারপর না দেখা যাবে। দেখো দাদা, আমি আর হাত পুড়িয়ে রাখতে পারবো না। একটা সঙ্গিনী না হলে কি ভালো লাগে? বেশ, কাল থেকে আমি রান্না করবো। আর আমি বুঝি মাঠে গিয়ে তোমার জায়গা জমি দেখাশোনা করবো? মোদ্দা কথা হলো, যদি তুমি 1 মাসের মধ্যে বিয়ে না করো, আমি কমলকে নিয়ে এখান থেকে চলে যাবো। তুই যাবি যা, কিন্তু কমলকে নিয়ে যেতে দেবো না তো। কমল আমার ছেলে। কমল তো আমার ভাবে। কমল আমার। না, কমল আমাদের। দেখো দাদা, বাজে কথা কিন্তু তুমি একদম বলবে না, খুব খারাপ হয়ে যাবে। দেখ বোন, তুইও বাজে কথা বলবি না। কমল আমাদের ভাবে। মানে তোর একা আর আমাদের দুইজনা। অর্থাৎ আশির ভাঙলে এবং আমার ভাঙলে। তাই ঠিক আছে। তাহলে তুই চিন্তা করে দেখ কোন দিকে ভোট বেশি। তুই একা, আমরা দুজন। তাহলে তুই চিন্তা করে দেখ ভোট কোন দিকে বেশি আছে। অতএব কমল এখানেই থাকবে। আর কমলের মা? কমলের মা? আরে কমল যেখানে থাকবে, কমলের মা সেখানে থাকবে। সত্যি বলছি দাদা, এবার তুমি কিন্তু বিয়ে করো। তোর যখন এত ইচ্ছা, ঠিক আছে, তুই বিয়ে দেখার ব্যবস্থা কর। সামনের মাসে আমি বিয়ে করবো। কিন্তু একটা কথা, যে মেয়েটা মানে যে আমার বউ হবে, সে যেন আমার এই মনের কথা শুনে চলতে হয়। বেশ তাই হবে। যাই দেখি, আজকে বাজার থেকে বড় মাছ নিয়ে আসি। আসলে বলে মাছ খাওয়া হয় না। শুনেছি জয়পুরে মানে রাজস্থানের লোকের নাকি মাছ খায় না। তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। ঠিক আছে বল, আমি যাবো আর আসবো। আমার দুটি ভাইকে তুমি বাঁচিয়ে রেখো। আমার কাছ থেকে ওরা যেন কোনোদিন কোনো আঘাত না পায়। তার জন্য আমি তোমার কাছে প্রার্থনা করছি, ওদের তুমি ভালো রেখো ঠাকুর। আশিসকে দেখার জন্য আমার মনটাকে ছটফট করছে। 3 বছর হয়ে গেছে সে চাকরি নিয়ে বিদেশে চলে গেছে। জানি না আমাদের কথা তার মনে আছে কিনা। ভুলে গেলে কেউ কি মাসে মাসে চিঠি পাঠায় রে দিদি? আছিস তুই? হ্যাঁ রে দিদি। এসেছিস ভাই? আয় ভাই আয়। কেমন আছিস রে দিদি? এই থাক থাক থাক, তুই কেমন আছিস বল? আমি তো ভালোই আছি। হ্যাঁ রে দিদি, কমল কোথায়? ও বাইরে হয়তো খেলা টেলা করছে। আর দাদা কোথায় দিদি? তুই আসবি বলে মাছ কিনতে গেছে বাজারে। মাছ কিনতে গেছে? হ্যাঁ রে, বলছিল তুই নাকি যেখানে থাকিস তোর মাছ টাছ খাওয়া হয় না, তাই বাজারে গেছে মাছ কিনতে। দিদি না রে দিদি, নাম আজকাল যেখানে বাঙালি আছে সেখানে মাছের অভাব হয় না। তাছাড়াও টাটকা না হলেও বরফ দেওয়া হয়। আচ্ছা দিদি, এনে এটা এটা তুই বাড়িতে নিয়ে যা। এইটা আবার কি আছে? এতে তো শাড়ি আছে, দাদার পাজামা পাঞ্জাবি, আর কমলের জন্য একটা স্যুট আছে দিদি। আবার এসব খরচ করতে গেলি কেন? আবার এসব খরচ করতে গেলি কেন? আমার যেটাই ইচ্ছে হবে আমি সেটাই করব, ঠিক আছে? আচ্ছা দিদি, আমি একটু আসছি, ঠিক আছে? এই তো মাত্র এলি, আবার কোথায় যাচ্ছিস?
একটা জরুরি কাজে রে দিদি। একটু অন্তত কিছু খেটে যা। কাকাবাবুকে একটা প্রণাম করে আসি রে দিদি, তারপর একসঙ্গে মিলে সবাই খাবো, ঠিক আছে? পাগল ছেলে একটা। এগুলো তুই কোথায় পেলি বাবা? ওই রাস্তার ধারে পুরো একটা পুরো আমাকে দিয়েছে। বুড়ো কেমন দেখতে রে বাবা? পুরোরই মতো। আমাকে দেখে কাছে ডেকে আর চমকে আর কাঁদতে লাগলো। তবে কি বাবা? দূর, তোমার বাবা হতে হবে কেন? এক মুখ দাড়ি, ময়লা জামা কাপড়। জানো মা, লোকটা আমাকে বলেছে আমি দিচ্ছি, তোমার মাকে যেন বলো না। তুমি ঠিক দুপুরে এসো, আরো খেলনা দেব। বাবা, তুমি আমাকে এইভাবে শাস্তি দিচ্ছ বাবা? বাবা, তোর এই হতভাগিনী মায়ের একটা গল্প শুনবি বাবা? হ্যাঁ মা। আয়, তোকে এই হতভাগিনী মায়ের গল্প শোনা।